সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাই আজকের অনলাইন ক্লাসে। আমি রোজিনা শাহিন, প্রভাষক ব্যবস্থাপনা, শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়, ঢাকা। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবার সবাই ভালো আছি। তো আমরা আজকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র যেখানে পড়ছিলাম, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র, উৎপাদন ব্যবস্থাপনা আমাদের ফার্স্ট পার্ট, সেখানে পড়ছিলাম যে উৎপাদনের উপকরণ, দ্বিতীয় অধ্যায় পড়ছিলাম। তো আমরা আজকে আমাদের চ্যাপ্টার প্রায় অলমোস্ট শেষ। আমরা আজকে হচ্ছে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আছে সেগুলো জানবো। আজকের আমাদের পাঠদানের বিষয়গুলো হচ্ছে এক নজরে এই অধ্যায়ের যে জ্ঞানমূলক প্রশ্নসমূহ সেগুলো দিব আমি, এবং অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো থাকবে সেগুলো আলোচনা করে দিব তোমাদের। আশা করি সবাই যুক্ত হয়েছো, অনলাইন ক্লাসে যুক্ত হও এবং ক্লাস মনোযোগ সহকারে ক্লাস শুনো, দেখো। তো আমাদের এই চ্যাপ্টারে আমরা যে জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়ব সেগুলো হচ্ছে, দেখো, এর আগে আমরা সংগঠন শেষ করেছি। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই 4টা উৎপাদনের উপকরণগুলো সম্পর্কে ধারণা নিয়েছি, এগুলো গুরুত্ব ও বৈশিষ্ট্য, হ্যাঁ, এগুলো পড়েছি। তো আজকে এই চ্যাপ্টারের যে জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে সেগুলো আমি দিয়েছি। দেখো, যেগুলো দিয়েছি এগুলো পড়তে হবে তোমাদের, এগুলো মুখস্থ করতে হবে মাথায় নিয়ে, এবং এগুলো 1 নম্বরের জ্ঞানমূলকের জন্য অথবা অনুধাবনের জন্য এগুলো কাজে লাগবে তোমার, বা পরীক্ষায় আসবে। তো এখানে দেখো জ্ঞানমূলক প্রশ্ন প্রথমে আছে, উৎপাদনের উপকরণ কি? 1 নম্বর প্রশ্ন, উৎপাদনের উপকরণ কি? 2 নম্বর, ভূমি কি? 3 নম্বর হচ্ছে শ্রম কি বা কাকে বলে? 4 নম্বর হচ্ছে শ্রম গতিশীলতা কি? এরপরে আছে শ্রমের ভৌগোলিক গতিশীলতা কি? পেশাগত গতিশীলতা কি? 7 নম্বর, শিল্পগত গতিশীলতা কি? 8 নম্বর, মূলধন কি? আর 9 নম্বর হচ্ছে সংগঠন কি? 10-এ আছে স্তরগত গতিশীলতা কি? 11 হচ্ছে ব্যবসায় জোট কি? এরপরে আসছে হচ্ছে 12 নম্বর, রাষ্ট্রীয় সংগঠন কি? যৌথ উদ্যোগ ব্যবসায় কি? শ্রম বিভাগ কি? শ্রম দক্ষতা কি? মূলধন গঠন কি? সমবায় সমিতি কি? এবং পাবলিক লিমিটেড কোম্পানি কি? এই প্রশ্ন যেগুলো দিয়েছি এগুলো পড়বে, এগুলো বইয়ে আছে তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে। তো এগুলো মুখস্থ করবে। আশা করি সবাই বুঝতে পেরেছো কি বলতে চাচ্ছি, আমি কি বলেছি, এভাবে পড়বে। আচ্ছা, এরপরে আসো আমাদের অনুধাবনমূলক প্রশ্ন। এই চ্যাপ্টারের যা অনুধাবনমূলক প্রশ্ন আছে সেগুলো আমি দিয়েছি এখানে, এবং যা বলতে যেগুলো তোমাদের পড়তে হবে সেগুলো দিয়েছি। বেশি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো, অনেক প্রশ্ন আছে এখানে, অনেক তোমাদের বইয়ের মধ্যে প্রায় কতগুলো, 25 না আরও বেশি, 35, 43, 50, 51, হ্যাঁ 51টা প্রশ্ন আছে। আমি বোধহয় 10টা 9টা 10টা বা 10টা 12টা বা এরকম হবে, 12-14টা প্রশ্ন দিয়েছি। এই যেগুলো দিয়েছি সেগুলো পড়বা, এগুলো পড়লে অন্য কোশ্চেন যেগুলো আছে বইয়ের সাথে মিল রেখে এগুলো পারবে। আর তাছাড়া আমরা যে চ্যাপ্টার পড়েছিলাম, ক্লাস করেছিলাম, সেখানের মধ্যেও দেয়া আছে, সেই চ্যাপ্টারগুলো ওভাবে পড়লেও তোমরা অনুধাবনমূলক প্রশ্নগুলো পেরে যাবে, যেটা 2-এর প্রশ্ন অথবা 3-এর অংশবিশেষ সেগুলোর জন্য লাগে। আশা করি সবাই বুঝতে পারছো কি বলছি। তো আমরা এখানে দেখো একটা প্রশ্ন, এখানে প্রশ্নের কোনো সিরিয়াল থাকবে না। এখানে দেখো একটা প্রথম যে কোশ্চেনটা এখানে আছে, দেখো ভূমি অবিনশ্বর। আমরা ভূমির বৈশিষ্ট্য পড়েছি, সেখানে ছিল ভূমি অবিনশ্বর। ভূমি অবিনশ্বর ব্যাখ্যা করো, এটা তোমাকে লিখতে হবে। ভূমি অবিনশ্বর সেটা ব্যাখ্যা করো। এখানে তুমি কি লিখবা, ভূমি বলতে কি বোঝায় সেটা আগে লিখবা। এখানে 2 নম্বর প্রশ্নে 2টো প্যারা থাকবে, সবসময় মনে রাখবে যে ভূমি কাকে বলে আগে লিখবে। ভূমি হচ্ছে মাটি, মাটির উর্বর শক্তি, আবহাওয়া, বৃষ্টিপাত, জলবায়ু, তাপ, পানি, বাতাস, সূর্যের আলো, খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্যক্ষেত্র, নদ নদী ইত্যাদি যা প্রকৃতি অকাতরে দান করেছে সেগুলো হচ্ছে ভূমি। ভূমি বলতে আমরা এটা বুঝি, ভূমি বলতে ভূপৃষ্ঠের উপরিভাগকে বোঝায় না। আমরা ভূমি বলতে মাটি, মাটির উর্বরতা, এই যে পানি, বাতাস, আলো, খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্য সম্পদ, মৎস্যক্ষেত্র, নদ নদী, এগুলো সব কিছুই ভূমির যেগুলো প্রকৃতি দিয়েছে সেগুলো সব কিছুই ভূমির অন্তর্ভুক্ত। তো ভূমি প্রকৃতির দান, আমরা জানি ভূমি প্রকৃতির দান এবং আদিম ও অক্ষয়। ভূমি চিরন্তন অস্তিত্ব সম্পন্ন,
অবশ্য আবাদি জমির উর্বর শক্তি ক্রমশ হ্রাস পেতে পারে। প্রকৃতির অন্যান্য দান যেমন চন্দ্র, সূর্য, বাতাস, আলো এগুলো সবকিছুই ইত্যাদি এগুলো ভূমি যেগুলো সেগুলো অবিনশ্বর। সৃষ্টিকর্তার ইচ্ছায় এগুলো একদিন সৃষ্টিকর্তার ইচ্ছায় এগুলো ধ্বংস হলেও আপাতদৃষ্টিতে আমরা বলতে পারি যে ভূমি অবিনশ্বর। অর্থাৎ তোমাকে এখানে দুটো প্যারা করে লিখবা এবং ভূমি অবিনশ্বর কেন বলছো সেটা তোমাকে লিখতে হবে। তার আগে ভূমি কাকে বলে সেটা বলে নিবা। এখানে যেভাবে দেয়া আছে আমরা জানি যে ভূমি আদিম, অক্ষয় এবং চিরন্তন অস্তিত্ব সম্পন্ন। সৃষ্টিকর্তা এখানে অকাতরে ভূমির যে উপাদান যেগুলো আছে সেগুলো দান করেছে এবং সৃষ্টিকর্তার ইচ্ছাই এগুলো ধ্বংস হবে। এখানে মানুষের কোনো হাত নেই, অর্থাৎ ভূমি অবিনশ্বর। এখানে এটাই বলা হচ্ছে, এর অর্থ এটাই দাঁড়াবে। আচ্ছা, এরপরে আসছে ভূমি স্থানান্তর করা যায় না। ভূমির মধ্যে থেকে অনেকগুলো জ্ঞানমূলক অনুধাবনের প্রশ্ন আসে সবসময়, সেই হেতু এগুলো দিয়ে দিয়েছি। দেখো, ভূমি স্থানান্তর করা যায় না, ব্যাখ্যা করো। ভূমি স্থানান্তর করা যায় না, আমরা জানি যে উৎপাদনের উপকরণ হিসেবে ভূমি বলতে পৃথিবীর উপরিভাগ বা জমি বা প্রকৃতি প্রদত্ত সকল সম্পদকে আমরা বুঝি। তো ভূমি উৎপাদনের একটি অস্থানান্তরযোগ্য উপাদান। ভূমি উৎপাদনের উপাদান, এটি স্থানান্তর করা যায় না, অথবা অস্থানান্তরযোগ্য উপাদান। ভূমি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায় না, এটি ভূমির একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য। ভূমি এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর করা না গেলেও উৎপাদনের অন্যান্য উপাদানকে ভূমিতে এনে উৎপাদন কার্য সম্পাদন করা যায়। এটা হচ্ছে ভূমি স্থানান্তর করা যায় না, অর্থাৎ ভূমিকে জায়গায় রেখে, ভূমিকে ঠিক রেখে, ভূমির এটা একটা বৈশিষ্ট্য, ভূমিকে স্থানান্তর না করে অস্থানান্তরযোগ্য উপাদান যেটা ভূমিকে স্থির রেখে অন্যান্য উপাদানকে ভূমিতে এনে উৎপাদন কার্যে চালানো হয় বা উৎপাদন কাজ সম্পাদন করা হয়। এই জন্যই বলা হচ্ছে ভূমি স্থানান্তর করা যায় না। এরপরে আসছে ভূমির যোগান দাম নেই। আমরা এগুলো বৈশিষ্ট্যের মধ্যে পড়েছি ভূমির বৈশিষ্ট্যতে। ভূমির যোগান দাম নেই, এটা কি? ভূমি বলতে আমরা আবার এখানে কাকে বলে এটা বলছি যে মাটির উর্বর শক্তি, আবহাওয়া, জলবায়ুর, বৃষ্টিপাত, তাপ, চাপ, বা সূর্যের আলো, খনিজ, বনজ, মৎস্য সম্পদ, নদ নদী, উপত্যকা ইত্যাদি সব কিছুই যেগুলো প্রকৃতি দিয়েছে সেগুলো সব কিছুই ভূমির আওতাভুক্ত, এগুলোকেই ভূমি বলে। তো উৎপাদনের অন্যান্য উপাদানের যোগান দাম থাকলেও ভূমি একমাত্র উপাদান যার কোনো যোগান দাম নেই। অর্থাৎ এর মূল কারণ হলো যে ভূমি যেহেতু সৃষ্টিকর্তার দান এবং মানুষ এগুলো সৃষ্টি করতে পারে না, এবং সে কারণেই বলা হচ্ছে ভূমির যোগান দাম দেওয়ার প্রয়োজন নেই। আবার কিন্তু ভূমির মধ্যে যে ভূমি বলতে মাটি বা জমিকে বোঝাচ্ছে, সেই জমির আবার মালিককে খাজনা দিতে হয়, অথবা ভূমির ভাড়া মূল্য আছে, সেটা আছে। কিন্তু এমনিতে ভূমির কোনো যেহেতু প্রকৃতি প্রদত্ত অবদান, প্রকৃতির দান, সেহেতু ভূমির কোনো যোগান দাম নেই। এই হচ্ছে আরও একটা প্রশ্ন যেটা আলোচনা করলাম। আশা করি বুঝতে পেরেছ। আমরা অনুধাবনের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। এরপরে আসছে দেখো, ভূমির যোগান দাম নেই, এটা এর আগে এখানে বলা আছে। এখানেও একই, আরেকটা তোমার বইয়ের এখানে এটা বলা আছে একই রকম। যেহেতু এখানে বলা হচ্ছে যে উৎপাদনের উপাদানের যোগান দাম থাকলেও ভূমি একমাত্র উপাদান যেখানে কোনো যোগান দাম নেই। আচ্ছা, এর কারণ হলো ভূমি যেহেতু সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত, এই কারণে ভূমির যোগান দাম নেই, জমির শুধু খাজনা আছে। আচ্ছা, এরপরে আসছে শ্রমিক ও শ্রম অবিচ্ছিন্ন। এটা শ্রমের প্রশ্ন, শ্রমের অংশ থেকে নেওয়া প্রশ্ন। দেখো, শ্রমিক ও শ্রম অবিচ্ছিন্ন। শ্রমিক ও শ্রম বলা হচ্ছে অবিচ্ছিন্ন, অথবা শ্রমের ক্ষেত্রে শ্রমিকের উপস্থিতি বাধ্যতামূলক। শ্রমিক এবং শ্রম অবিচ্ছিন্ন, অথবা এটা এরকমভাবেও প্রশ্ন হতে পারে যে শ্রমের ক্ষেত্রে শ্রমিকের উপস্থিতি বাধ্যতামূলক। এখানে যদি এরকম করে আসে তাহলে দুটোর উত্তরই সেম হবে। হ্যাঁ, তো এখানে কি লিখতে হবে? দেখো, আগে তুমি শ্রম কাকে বলে সেটা বলে নিবা, যে মানুষের মানসিক ও শারীরিক অথবা উভয় প্রকার যে আংশিক বা সম্পূর্ণ পরিশ্রম যা অর্থ উপার্জনের জন্য করা হয় তাকে শ্রম বলে। অর্থাৎ শ্রমিকের শারীরিক ও মানসিক পরিশ্রমের বিনিময়ে নিয়োগকর্তার কাছ থেকে যে পারিশ্রমিক পাওয়া যায় তাকেই শ্রম বলে। হ্যাঁ, তো শ্রম এবং শ্রমিক দুটো অবিচ্ছিন্ন, অর্থাৎ ছিন্ন করা যায় না, অবিচ্ছিন্ন বা অবিচ্ছেদ্য।
অন্যান্য দ্রব্য বিক্রয়ের সময় বিক্রেতা কি করে তা ক্রেতার নিকট হস্তান্তর করতে পারে। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমরা বিনিময় যেটাকে বলি, সেই ক্ষেত্রে ক্রেতা বিক্রেতার মধ্যে পণ্যদ্রব্য এগুলো হস্তান্তর হয়, কিন্তু শ্রম বিক্রয়ের সময় শ্রমিক তার শ্রমকে অন্যের নিকট হস্তান্তর করতে পারে না। ঠিক আছে? অন্যান্য জিনিস যেভাবে ক্রয় বিক্রয় করা হয়, বিনিময় করা যায়, কিন্তু শ্রমকে বিনিময় করা যায় না। একজনের শ্রম সে অন্যকে দেয়া যায় না, হস্তান্তর করা যায় না। এ কারণেই যেখানে শ্রমের প্রয়োজন সেখানে শ্রমিককে যেতে হবে। যেখানেই শ্রম দরকার সেখানেই শ্রমিককে যেতে হবে। অর্থাৎ উৎপাদনের জন্য যেখানেই শ্রমের প্রয়োজন সেখানেই শ্রমিকের উপস্থিতি বাধ্যতামূলক। সেজন্যই বলা হচ্ছে যে শ্রম এবং শ্রমিক দুটো অবিচ্ছিন্ন। আশা করি বুঝতে পেরেছো শ্রম এবং শ্রমিক অবিচ্ছিন্ন এটা বিষয়টা কি। এরপরে আসছে দেখো শ্রমের মধ্য থেকে এই প্রশ্নগুলো। শ্রম বলতে কি বোঝায় অথবা শ্রমের ধারণা ব্যাখ্যা করো। এখানে কি লিখবা? শ্রম বলতে কি বোঝায় অথবা শ্রমের ধারণা ব্যাখ্যা করো। আমরা জানি যে শ্রম বলতে কি বোঝায়, যে মানুষের মানসিক ও শারীরিক উভয় অথবা উভয় প্রকার আংশিক বা সম্পূর্ণ শ্রম যা অর্থ উপার্জনের জন্য করা হয় তাকে শ্রম বলে। যেটা বলেছি, শ্রমিক তার পারিশ্রমিকের বিনিময়ে শারীরিক ও মানসিক শ্রমের বিনিময়ে, পরিশ্রমের বিনিময়ে বা কাজের বিনিময়ে নিয়োগকর্তার কাছ থেকে বা বিনিময়ে যে পারিশ্রমিক পায় তাকে আমরা শ্রম বলি। তো শ্রম শারীরিক ও মানসিক যে কোনো ধরনের শ্রমকেই আমরা শ্রম বলবো। শ্রম যে ধরনেরই হোক না কেন তা অবশ্যই এখানে অর্থ উপার্জন অথবা লাভ বা উপকারের উদ্দেশ্য এই বিষয়গুলো থাকবে। এটি সর্বাপেক্ষা ধ্বংসশীল উপাদান এবং এর দর কষাকষি ক্ষমতা খুব কম। আমাদের বাংলাদেশে শ্রমের ক্ষেত্রে যেহেতু শ্রমের যোগান অনেক বেশি, সেহেতু শ্রমিকের দর কষাকষির ক্ষমতা খুব কম, ক্ষমতা এখানে নাই। এবং শ্রমের যোগান পরিবর্তনশীল। ওই যে বেশি বেতন দিলে বেশি শ্রমের যোগান বেশি বেতন দিলে অথবা যে দেখা যায় যে শ্রমিকরা তখন কম কাজ করবে, বেশি সময় কাজ করবে না। সেই ক্ষেত্রে শ্রমের যোগান পরিবর্তনশীল এবং শ্রম প্রদানের জন্য শ্রমিককে শ্রমের স্থানে যেতে হয়। শ্রম প্রদান করতে চাইলে শ্রমিককে শ্রমের জায়গায় যেতে হবে। এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, আমরা জানি এগুলো বৈশিষ্ট্য। হচ্ছে শ্রমের ক্ষেত্রে আমরা শ্রম বলতে এগুলো বুঝাবো। শ্রম কাকে বলে আগে লিখবা এবং এরপরে এই ২-১টা বৈশিষ্ট্য নিয়ে এভাবে উত্তরটা শেষ করবা ২ নম্বরের। আচ্ছা, এর পরের প্রশ্ন হচ্ছে শ্রম সর্বাপেক্ষা ধ্বংসশীল উপাদান ব্যাখ্যা করো। শ্রম সর্বাপেক্ষা ধ্বংসশীল উপাদান, এটা ব্যাখ্যা করতে বলা হচ্ছে। অথবা শ্রম পচনশীল ব্যাখ্যা করো। এটার আরো একটা অবলিক প্রশ্ন হতে পারে। দুটোর উত্তরই এক। শ্রম সর্বাপেক্ষা ধ্বংসশীল উপাদান এটা একটা, অথবা শ্রম পচনশীল ব্যাখ্যা করো। এটা সম্মিলিত বোর্ড 1800 সালে এসছে। দেখো তোমার বইয়ে আছে সব প্রশ্নগুলো এগুলো। তো এখানে কি বলা হচ্ছে দেখো, শ্রম সর্বাপেক্ষা ধ্বংসশীল উপাদান। আমরা বোধহয় শ্রমের প্রশ্নগুলো পড়ে এগুলো বুঝতে পারছি কি লিখতে হবে সেটাও আমরা বলতে পারবো বা জানি। সেটা হচ্ছে কি, মানুষের শারীরিক ও মানসিক শ্রমের বিনিময়ে যে অর্থ উপার্জনের জন্য যে কাজ করা হয় তাকে আমরা শ্রম বলবো। তো এবং শ্রম সর্বাপেক্ষা ধ্বংসশীল উপাদান। শ্রমকে ধ্বংসশীল উপাদান বলা হচ্ছে কারণ এটা একবার নষ্ট হলে চিরদিনের জন্য সেটা শেষ হয়ে যায়, নষ্ট হয়ে যায় এবং পুনরায় ফিরে আসে না। যেমন কোনো শ্রমিক যদি একদিন পরিশ্রম না করে তবে তার ওই শ্রমটি চিরদিনের জন্য নষ্ট হয়ে যাবে এবং ওই দিনের ন্যায় তার শ্রমটি আর ফিরে আসবে না। আবার বয়স বৃদ্ধির সাথে সাথে শ্রমিক কি হয়, কর্মহীন হয়ে পড়ে। ফলে কি হয়, তার শ্রমও ধ্বংস হয়ে যায়। এই কারণেই বলা হচ্ছে শ্রম সর্বাপেক্ষা ধ্বংসশীল উপাদান। অর্থাৎ শ্রমকে সংরক্ষণ করে রাখা যায় না। শ্রম পচনশীল অথবা ধ্বংসশীল। অর্থাৎ শ্রম আজকে বা ১ মাস বা ১৫ দিন বা ৭ দিন কাজ না করলে সেই যে কাজ না করার, শ্রম না দেওয়ার ফলে যে শ্রমটা নষ্ট হয়ে যাবে, ওই আগের শ্রমটাকে ফিরে পাওয়া যাবে না। আবার ঠিক একই রকম করে বয়স যদি বাড়ে সেক্ষেত্রে শ্রমিকের কর্মহীন হয়ে পড়ে শ্রমিকরা এবং সেই ক্ষেত্রে শ্রমও ধ্বংস হয়ে যায়। অর্থাৎ কাজ করতে না পারায় শ্রম ধ্বংস হয়ে যাওয়া এবং ওই পুরনো শ্রমকে, পুরনো দিনকে, পুরনো সময়কে কখনো ফিরিয়ে আনা যায় না। এজন্যই বলা হচ্ছে শ্রম সর্বাপেক্ষা ধ্বংসশীল উপাদান। আচ্ছা, এর পরের প্রশ্নতে যাই আমরা। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মূলধন উৎপাদিত উপাদান। এগুলো মূলধনের প্রশ্ন। এটা মূলধনের প্রশ্ন। দেখো,
মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান ব্যাখ্যা করো। এটা বিভিন্ন বোর্ডে আসছে, দেখো। তো মূলধনের উৎপাদন খুব আসে, এই প্রশ্নটা আসে রেগুলার, যে মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান এটা কি। আরও কয়েকটা বেসিক প্রশ্ন আছে যেগুলো শ্রম থেকে শ্রম ধ্বংসশীল, শ্রমিক অবিচ্ছেদ্য, কিছু কিছু প্রশ্ন আছে ভূমির যে প্রশ্নগুলো বলেছি এগুলো রেগুলার আসে, রেগুলার তোমার বোর্ড প্রশ্নেতে আসে। আচ্ছা, এখানে দেখো মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান ব্যাখ্যা করো। এখানে কি লিখতে হবে তোমাকে? আগে তুমি মূলধন কাকে বলে সেটা লিখবে, যে সকল দ্রব্য সামগ্রী মানুষের শ্রম দ্বারা উৎপাদিত হয় এবং যা বর্তমানে ভোগের জন্য ব্যবহৃত না হয়ে অধিকতর উৎপাদনের জন্য পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে আমরা মূলধন বলি। আচ্ছা, এরপরে পরের প্যারায় যাও। এখানে লিখতে হবে মূলধন সম্পর্কে অর্থনীতিবিদ বোম ওয়ার্ক বলেছেন কি, যে ক্যাপিটাল ইজ দ্য প্রোডাকশন মিনস অফ প্রোডাকশন। আচ্ছা, এখানে অর্থাৎ মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। হ্যাঁ, মানুষ শ্রমের দ্বারা যা উপার্জন করে তা ব্যক্তিগত বা পারিবারিক জীবনের প্রয়োজন মেটাতে ব্যয় করে। মোট উপার্জনের যে অংশ ব্যয় মেটানোর পর অবশিষ্ট থাকে তাকে আমরা সঞ্চয় হিসেবে গণ্য করি, এবং এরূপ সঞ্চয় পুনরায় বিনিয়োগ করে এবং বিনিয়োগ করে আবার অর্থ উপার্জন করে। এই উপার্জন অর্থ হতে সঞ্চয়ের মাধ্যমে মূলধনের সৃষ্টি হয়। তাই মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপাদান বলা হচ্ছে। অর্থাৎ মানুষ শ্রম দিয়ে অর্থ উপার্জন করে খরচ মিটিয়ে সঞ্চয় করে সেই সঞ্চয়গুলোকে জড়ো করে সঞ্চয় ঘটায়, সঞ্চয়টাকে বিনিয়োগ করে। বিনিয়োগ করলে কি হয়? বিনিয়োগের মাধ্যমে সঞ্চয় এবং সঞ্চয়ের মাধ্যমে বিনিয়োগের মাধ্যমে মূলধনের সৃষ্টি হয়। সেই কারণেই বলা হচ্ছে যে মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান, যেটা অর্থনীতিবিদ বমওয়ার্কের উক্তি, উক্তি। ঠিক আছে? তো এই হচ্ছে মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান। এরপরে যাও, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সংগঠন বলতে কি বোঝায়? শেষ অংশ সংগঠন, চতুর্থ উপকরণ যেটা, সেই সংগঠন বলতে কি বোঝায়, এখানে সংগঠন কাকে বলে তোমাকে লিখতে হবে, সেটা বলা হচ্ছে। তো এখানে কি লিখবা? প্রথমে আগে কাকে বলে লিখবা। এখানে লিখতে হবে যে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য উৎপাদনের উপাদানগুলোকে একত্রিত করে এদের মধ্যে সামঞ্জস্যপূর্ণ সমন্বয় বিধানপূর্বক কোনো প্রতিষ্ঠান গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণের কাজই হলো সংগঠন। তাহলে কোনো নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য উৎপাদনের যে উপকরণগুলো আছে সেগুলোকে একত্রিত করে সামঞ্জস্যপূর্ণভাবে একত্রিত করে সমন্বয় বিধান করার জন্য যে প্রতিষ্ঠান তৈরি করা হয়, গঠন করা হয়, পরিচালনা করা হয় এবং নিয়ন্ত্রণ করা হয় সেটাই হলো সংগঠন। তো সংগঠন হলো একই উদ্দেশ্য অর্জনে সমবেত কতিপয় ব্যক্তির সমষ্টি। যেখানে একটা উদ্দেশ্য অর্জনের জন্য কতিপয় ব্যক্তির সমাগম ঘটে, তাদের মধ্যে সামঞ্জস্যপূর্ণ সমন্বয়ের মাধ্যমে উপাদানগুলোকে সুষ্ঠুভাবে ব্যবহারের মাধ্যমে লক্ষ্য অর্জন করা হয়। এর মাধ্যমে উৎপাদনের অন্যান্য উপাদানগুলোকে একত্রিতকরণ করা হয়। একত্রিত উপাদানকে একই উদ্দেশ্যে ব্যবহার করা হয় এবং কার্যবিভাজন, দায়িত্ব, কর্তৃত্ব নিরূপণ, অর্পণ এই জাতীয় সম্পর্ক নির্দিষ্টকরণ করা হয়। এই সমস্ত কাজই সংগঠনের আওতাভুক্ত। অর্থাৎ সংগঠনের মধ্যে থেকে কোনো একটি লক্ষ্য অর্জনের জন্য সকলে সম্মিলিতভাবে একটা প্রয়াস চালায়, যেটা সংগঠনের মধ্যে থেকে এটা করা হয়। এবং এই সংগঠন বলতেই বোঝাচ্ছে উপাদানগুলোকে একত্রিত করে কার্যে প্রয়োগ করা এবং নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনে ব্যবহার করা উপাদানগুলোকে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসছে হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন, অর্থ কি মূলধন? অর্থ কি মূলধন অবলিগ হচ্ছে কখন অর্থকে মূলধন হিসেবে গণ্য করা হয়? অর্থ কি মূলধন আর ব্যাখ্যা করো, অথবা কখন অর্থকে মূলধন হিসেবে গণ্য করা হয়। আর সকল অর্থই কি মূলধন? এটার আরও একটা অবলিক প্রশ্ন হতে পারে যে সকল অর্থই কি মূলধন? ব্যাখ্যা করো। সকল অর্থকে কি মূলধন বলে সেটা ব্যাখ্যা করো, বা অর্থই কি মূলধন ব্যাখ্যা করো, অথবা কখন অর্থকে মূলধন হিসেবে ব্যবহার করা হয়, গণ্য করা হয়। এইগুলো হচ্ছে বিভিন্ন বোর্ডে আসছে, দেখো। তো এখানে কি লিখতে হবে তোমাকে? আগে তুমি যেটা বলেছি যে অর্থ কাকে বলে সেটা আগে লিখতে হবে। তো অর্থ হলো দুটো প্যারায় থাকবে। অর্থ হলো বিনিময়ের মাধ্যম যার দ্বারা পণ্যদ্রব্য, সেবা, কর্ম
ক্রয় বিক্রয় করা হয় এবং দেনা পাওনার নিষ্পত্তি ঘটানো হয়, আমরা সেটাকে অর্থ বলি। অন্যদিকে যে সম্পদ কোনো আয় সৃষ্টি করে অথবা উপার্জনে সহায়তা করে তাকে বলা হয় মূলধন। অর্থাৎ অর্থ বলতে বিনিময়ের মাধ্যম, পণ্যদ্রব্য সেবাকর্ম ক্রয় বিক্রয়ের দেনা পাওনা নিষ্পত্তির ক্ষেত্রে অর্থকে ব্যবহার করা হয়। আর মূলধন হচ্ছে সম্পদ হতে সৃষ্ট আয়, যেটা পুনরায় উৎপাদন, পুনরায় উপার্জনে সহায়তা করে, সেটা হচ্ছে মূলধন। তাহলে এখন দেখা যাক যে অর্থ মূলধন কিনা। যদি অর্থ মূলধন হয়, অর্থ মানুষ সৃষ্ট উপাদান এবং তা পুনঃ উৎপাদন কাজে ব্যবহৃত হলে তা মূলধন হিসেবে গণ্য হয়। অর্থ হচ্ছে মানুষের সৃষ্ট উপাদান, আর সেটা যখন পুনঃ উৎপাদন নতুন কোনো উৎপাদন কাজে ব্যবহার করা হয়, সেটাকে আমরা মূলধন হিসেবে গণ্য হবে। তবে অর্থ যদি ব্যক্তিগত বা পারিবারিক ব্যয় মেটানোর কাজে অথবা সঞ্চয়ের মাধ্যম হিসেবে অথবা মূল্যের পরিমাপক হিসেবে ব্যবহার করা হয়, তখন তা মূলধন হিসেবে গণ্য হবে না। অর্থ যখন শুধুমাত্র তোমার ব্যবহারের জন্য অথবা সঞ্চয়ের মাধ্যম হিসেবে, বিনিময়ের মাধ্যম হিসেবে অথবা মূল্যের পরিমাপক দ্রব্যমূল্যের কেনার জন্য, সেই ক্ষেত্রে যদি অর্থ ব্যবহার করা হয়, সেক্ষেত্রে এটা মূলধন হিসেবে গণ্য হবে না। কিন্তু ভোগের উদ্দেশ্য না নিয়ে উৎপাদন কাজে ব্যবহারের জন্য প্রয়োজনীয় উপাদান ক্রয়ের জন্য ব্যবহৃত অর্থকে মূলধন হিসেবে গণ্য করা যাবে। এক কথায় সরাসরি ভোগ অথবা ব্যক্তিগত প্রয়োজনে সৃষ্ট দেনা পাওনা নিষ্পত্তির জন্য ব্যবহৃত অর্থকে কোনো অবস্থাতেই মূলধন বলা যাবে না। তাহলে অর্থ হচ্ছে ব্যক্তিগত ব্যবহার বা দেনা পাওনা অথবা মূল্যের পরিমাপক অথবা সঞ্চয়ের মাধ্যম হিসেবে যখন ব্যবহার করবে, তখন সেটা অর্থই থাকবে, এটা মূলধন হবে না। যদি পুনঃ উৎপাদন বা উৎপাদনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়, এই ধরনের কাজ বা শুধু ভোগ না, অন্য কোনো বিনিয়োগ করার ক্ষেত্রে যখন ব্যবহার করা হবে, তখন সেটাকে মূলধন বলা যাবে। এই হচ্ছে অর্থই কি মূলধন অথবা সকল অর্থই কি মূলধন কিনা এর উত্তর। আশা করি বুঝতে পেরেছো। আমরা যে এইগুলো তোমার বইয়ের মধ্যে মাঝের অংশে চ্যাপ্টারের ভিতরে আরো ডিটেলস আছে, ওখান থেকে না আর ভালো করে ক্লিয়ার হয়ে নেবে, বুঝতে পারবে। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে শ্রম গতিশীল, ব্যাখ্যা করো। এটাও শ্রমের প্রশ্ন। শ্রম গতিশীল, ব্যাখ্যা করো। শ্রম গতিশীল, ব্যাখ্যা করো। এটা কি? শ্রমকে গতিশীল বলছি, আমরা শ্রমের গতিশীলতা পড়েছি, সেইটার আলোকে এরকম একটা প্রশ্ন, শ্রম গতিশীল। তো মানুষের মানসিক ও শারীরিক অথবা উভয় প্রকার আংশিক বা সম্পূর্ণ পরিশ্রম যা অর্থ উপার্জনের সাথে যুক্ত, তাকে আমরা শ্রম বলি। তো শ্রম হস্তান্তরযোগ্য বা গতিশীল উপাদান, শ্রম হস্তান্তর না, স্থানান্তরযোগ্য, শ্রম স্থানান্তরযোগ্য বা গতিশীল উপাদান। উৎপাদনের অন্যতম উপাদান ভূমির গতিশীলতা একেবারেই নেই। ভূমিকে যে জায়গায় থাকে সেখান থেকে নড়ানো যাবে না। ভূমির কাছে এসে উৎপাদনের অন্যান্য উপকরণগুলো কাজে লাগিয়ে উৎপাদন পাওয়া যাবে। তাহলে উৎপাদনের অন্যতম উপাদান ভূমির গতিশীলতা একেবারেই নেই। আবার মূলধনের গতিশীলতা থাকলেও সেটা শ্রমের ন্যায় ততটা না। মূলধনও গতিশীল। আমরা জানি মূলধনকে টাকা পয়সাকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায়, বিনিয়োগ করা যায় অন্য ক্ষেত্রে, সেটা হচ্ছে মূলধনের গতিশীলতা। থাকলেও শ্রমের ন্যায় সেটা অতটা নেই। তবে ভাষা, দেশ, জাতি, ভৌগোলিক অবস্থান ইত্যাদি শ্রমের স্থানান্তরযোগ্যতা বা গতিশীলতার পথে বাধা হিসেবে কাজ করলেও শ্রম গতিশীল। আমরা জানি এক দেশের ভাষা, দেশ, জাতি, ভৌগোলিক অবস্থান ইত্যাদি হয়তো শ্রমের গতিশীলতার ক্ষেত্রে বাধা হতে পারে, কিন্তু তারপরেও শ্রম কিন্তু গতিশীল। অর্থাৎ স্থানান্তরযোগ্যতা আছে, শ্রমের ক্ষেত্রে স্থানান্তরযোগ্যতা আছে, শ্রম গতিশীল। শ্রমিক যেদিকে যাবে শ্রমও সেই দিকে যাবে, অর্থাৎ শ্রম গতিশীল। শ্রমিক এক কাজ থেকে অন্য কাজে, এক পেশা থেকে অন্য পেশা, এক স্থান থেকে অন্য স্থানে, এক স্তর থেকে অন্য স্তরে এভাবে উন্নীত হতে পারে, চেঞ্জ করতে পারে, ফলে তার সাথে সাথে শ্রমও যাবে। সেটাই হচ্ছে শ্রমের গতিশীলতা। এই জন্যই বলা হচ্ছে শ্রম একটি গতিশীল উপাদান। ভূমির ক্ষেত্রে নাই, মূলধনের ক্ষেত্রে সেটা কিছুটা কম থাকলেও শ্রমের ক্ষেত্রে গতিশীলতা আছে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের মূলধন উৎপাদনশীল, ব্যাখ্যা করো। মূলধন উৎপাদনশীল এটা কি? যে সকল দ্রব্য সামগ্রী মানুষের শ্রম দ্বারা উৎপাদিত এবং বর্তমানে ভোগের জন্য ব্যবহৃত না হয়ে অধিকতর উৎপাদনের জন্য
পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করা হয় সেটাকে আমরা মূলধন বলি। তো মূলধন উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে। আমরা জানি মূলধন কি করে? উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে। মূলধন ছাড়া শুধুমাত্র শ্রম দিয়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদন করা যায়, মূলধনের সাহায্যে তার চেয়ে বেশি, অনেক বেশি পণ্য সামগ্রী উৎপাদন করা সম্ভব। এখানে উদাহরণ আছে, যেমন একজন ব্যক্তি শুধু নিজের শ্রম দিয়ে যে পরিমাণ মাছ ধরতে সক্ষম, জাল দিয়ে তার চেয়ে অনেক বেশি মাছ ধরতে সে সক্ষম হবে। শুধু সাধারণত উৎপাদনের ক্ষেত্রে মূলধন যত বেশি বাড়ানো যাবে, উৎপাদনের পরিমাণও তত বৃদ্ধি পাবে। তাই বলা হচ্ছে মূলধনকে উৎপাদনশীল উপাদান বলা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আমার এই প্রশ্নগুলো মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান এটা করেছি আমরা। এটাও এসছে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্নটা দেখি। কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে শ্রমবিভাগ কেন গুরুত্বপূর্ণ? কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে শ্রমবিভাগ কেন গুরুত্বপূর্ণ? এটা দেখো। শ্রমদক্ষতা বৃদ্ধিতে শ্রমবিভাগ সহায়তা করে। কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে শ্রমবিভাগ কেন গুরুত্বপূর্ণ, অথবা শ্রম দক্ষতা বৃদ্ধিতে শ্রমবিভাগ কিভাবে সহায়তা করে ব্যাখ্যা করো। এখানে প্রশ্নতে দেখো, উৎপাদনের ক্ষেত্রে বিশেষজ্ঞতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে উৎপাদন প্রক্রিয়ায় সম্পাদিত সকল কাজকে সমজাতীয়তার ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করা হলে তাকে শ্রম বলে। উৎপাদনের ক্ষেত্রে বিশেষজ্ঞতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে উৎপাদন প্রক্রিয়ায় সম্পাদিত সকল কাজকে সমজাতীয়তার ভিত্তিতে বিভিন্ন ভাগে ভাগ করা হলে তাকে শ্রমবিভাগ বলে। আমরা জানি যে শ্রমবিভাগ হচ্ছে বিশেষজ্ঞতা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য যখন একই ধরনের কাজকে বিভিন্ন ভাগে ভাগ করে দক্ষতা যোগ্যতা অনুযায়ী ভাগ করে বন্টন করা হয়, সেটাকে বলা হচ্ছে শ্রমবিভাগ। তো শ্রমবিভাগ কর্মীদের কি করে? শ্রমবিভাগ কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে শ্রমবিভাগ ভূমিকা রাখে। কর্মদক্ষতা হলো, আমরা জানি কর্মদক্ষতা হলো স্বল্প সময়ে কোনো কাজ সুন্দরভাবে সম্পাদন করা। তো শ্রম বিভাগের মাধ্যমে প্রতিষ্ঠানের এই কাজগুলোকে আলাদা আলাদা ভাগে ভাগ করে বিভিন্ন বিভাগের দায়িত্ব দিয়ে একজন ব্যক্তি বা দলের উপর যখন অর্পণ করা হয়, ফলে তারা একই ধরনের কাজ বারবার করতে করতে ক্রমান্বয়ে সে কাজে দক্ষ হয়ে উঠবে এবং এভাবে তার কাজের ক্ষেত্রে দক্ষতা বাড়বে। এই জন্যই বলা হচ্ছে শ্রম বিভাগ কর্মীর ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে শ্রমবিভাগ ভূমিকা রাখে বা ব্যাপকভাবে সহায়তা করে। আশা করি বুঝতে পারছো। আমরা শ্রমবিভাগও পড়েছি, আমরা বিষয়গুলো সব আগেই পড়ে এসেছি। চ্যাপ্টারের মধ্যে এগুলো পেয়েছি। সুতরাং ওই অংশগুলো যখন তুমি পড়বে তখন তুমি আর সমস্যা হবে না। ওই অংশগুলো যখন পড়া হবে এই বিষয়গুলো তোমার ইজি মনে হবে, কারণ এগুলো ওখান থেকেই নেয়া, গুছিয়ে করা। তো এই হচ্ছে আজকে আমাদের এই পর্যন্তই পড়া থাকবে। আশা করি আমরা পরবর্তী ক্লাসে বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি সবাই বুঝতে পেরেছো এবং সবাই পড়াশোনা করবে। বইয়ের সাথে নিয়ে যেভাবে পড়া হচ্ছে, ক্লাসগুলো যেভাবে রেগুলার হচ্ছে সেই অনুযায়ী পর্যায়ক্রমে ক্লাসগুলো করবে মনোযোগ দিয়ে। এবং কোনো সমস্যা হলে আমরা আছি, ইনবক্সে আমি আছি, আমাকে জানাবে। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা আজকে আর না, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে, ঘরে থাকবে এবং সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।